আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনা সাবেক মেজর সিনহা হত্যাকাণ্ড। তো সিনহা হত্যাকাণ্ড কেন ঘটেছে এটার পেছনে গোয়েন্দা সংস্থা, সাংবাদিকরা থেকে শুরু করে আমাদের মতন ছোটোখাটো ইউটিউবার বা যারা ফেসবুকে কথা বলি তারাও কাজ করে যাচ্ছেন, আর প্রতিদিনই নতুন নতুন তথ্য আপনাদের সামনে আমরা উপস্থাপন বা হাজির করছি। তো আজকে আমি যখন এই নিউজ করছি, যখন আমি ভিডিওটা মেক করছি, এখন থেকে ঠিক প্রায় একদিন আগে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যাকাণ্ডে নতুন আরেকটা টার্নিং পয়েন্ট সোজা ধরেন ঠিক 180 ডিগ্রি উল্টাতে একদম উল্টা একটা তথ্য সামনে আসছে যে সাবেক চলচ্চিত্রকর্মী খলনায়ক ইলিয়াস কোবরা তিনি আসলে মেজরের সিনহার হত্যাকাণ্ডেও তিনি জড়িত। এই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট করা হয়েছে সাইদুর রহমান রিমন নামক একজন সাংবাদিকের আইডি থেকে। তার এখানে দেওয়া আছে যে তিনি বাংলাদেশ প্রতিদিন নামক একটা অনলাইন ওয়েব পোর্টাল, এটা জাতীয় পত্রিকা কিনা আমার আইডিয়া নেই, বাট তাদের অনলাইন ওয়েব পোর্টালও তিনি এই নিউজটা করেছেন। আর এই নিউজটাকে বেসিস করেই এরপর থেকে সবাই বিষয়টা নিয়ে নিউজ করছে, আমিও আমার একটা ভিডিও আপলোড করছি। তো এখন এই নিউজটা আপডেট হওয়ার পরে গণমাধ্যমগুলা ইলিয়াস কোবরার সাথে সাক্ষাৎকারে তারা যায় আর বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করে যে কেন এই হত্যাকাণ্ডে হঠাৎ করে ইলিয়াস কোবরার নামটা আসছে। আপনারাও যেমন সারপ্রাইজ, আমরাও সারপ্রাইজ। তো প্রথম আমি এখানে ইলিয়াস কোবরা সম্পর্কে একটু আপডেট দিতে চাই আপনাদেরকে, যে তার জন্মস্থান হচ্ছে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায়, যেখানে বেসিক্যালি মেরিন ড্রাইভ এলাকায় আমাদের সাবেক সেনা সদস্য নিহত হয়েছিলেন সেই এলাকায়। আর ইলিয়াস কোবরার ভাষ্যমতে তিনি হচ্ছেন বাহারছড়ার যে এলাকা আছে সেখানের মাদক নির্মূল কমিটির সভাপতি। বাট সাইদুর রহমান রিমন নামক যে সাংবাদিক যে প্রচ্ছদটা ছাপিয়েছেন, ওইখানে অবশ্য তিনি কোনো যে খবরের সূত্রতা বা তিনি এই খবরগুলো কোথায় থেকে পেলেন ওইটা সম্পর্কে কোনো আপডেট নাই। জাস্ট হচ্ছে যে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আর এটার উপর একটা বাংলাদেশ প্রতিদিন নামক পত্রিকা একটা নিউজ করেছে অনলাইন ওয়েব পোর্টালে তারা। বাট এখানে আসলে তথ্যসূত্রটা যে কোথায় থেকে জানা হয়েছে সেটা সম্পর্কে শতভাগ স্পষ্ট করে নেই। তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে মেজর সিনহা হত্যাকাণ্ডে তার ভূমিকাটা কি বা তিনি তার সাথে কবে থেকে পরিচয়, তো তিনি কি বলেছেন সেটা প্রথমে তার মুখ থেকে আমরা সামান্য একটু শুনে আসি। মেজর সিনহার সাথে আপনার কোনো পরিচয় আছে? না না, আপনি মেজর সিনহাকে ডেকে নিয়ে আসছিলেন? না না, মেজর সিনহা নামে আমি কোনোদিন নামও শুনিনি আমার জীবনে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এটা মেজর সিনহার সঙ্গে পরিচয় দিয়ে আমার থাকি থাকে কোনো একটা তো লাগবে, একটা ছবি তো থাকতে হবে, একটা কিছু থাকতে হবে। তো এটা কারা বলতেছে, এই দুষ্টি কুড়িয়াকার লোকগুলি কারা? এখন প্রশ্ন হচ্ছে যে ঘটনার দিন ইলিয়াস কোবরাকে তাহলে কেন ওসি লিয়াকতের সাথে কথা বলেছিল বা কথা বলেছিল কিনা? জি, তিনি ঘটনার দিন ওসি লিয়াকতের সাথে কথা বলেছে। তার ভাষ্য অনুযায়ী গণমাধ্যমকে দেওয়া তার যে বক্তব্যগুলো সেখানে তিনি বলেছেন যে ঘটনার দিন সকালবেলা তাদের যে মাদক নির্মূল কমিটি আছে সেইখানের কোনো একজন কর্মী ওই এলাকার আশেপাশে কোথাও একটা বস্তা দেখতে পায়, যেটার ভিতরে মেবি গাঁজা বা অন্য মাদক দ্রব্য ছিল। দেখার পরে তারা স্থানীয় থানাতে বাহারছড়া যে তদন্ত কেন্দ্র আছে সেইখানে তারা বিষয়টা সম্পর্কে জানায়। জানানোর সময় কোবরা আসলে আপনার লিয়াকতকে ফোন করে, এটা হচ্ছে তার ভাষ্যমতে। আর সেকেন্ড যখন লিয়াকত সাহেব আসেন তখন তিনি এই বস্তার সাথে এই ছেলেকেও আসলে মানে সাথে নিয়ে চলে যায়। এই ছেলেটাকে যখন নিতে চায় তখন কোবরা সাহেব বলেন যে যারা ইনফরমেশন দিল তাদেরকে কেন তুলে নেওয়া হবে। তখন লিয়াকত বলেছিল যে বিষয়টা হচ্ছে তাকে ওইখানে গিয়ে স্যার কিছু জিজ্ঞাসাবাদ করবে, মানে ওসি প্রদীপ কিছু জিজ্ঞাসাবাদ করবে। বাট বিকেলবেলা ছেলেটাকে আপনার চালান দিয়ে দেওয়া হয় 54-এ। তখন ওই ছেলেটাকে মুক্ত করার জন্য তিনি বেশ কয়েকবার ওসি প্রদীপ মেবি অথবা লিয়াকতের সাথে তিনি কথাবার্তা বলেছেন, যে এটা আসলে ফোন কলে চলে আসছে। আর ওই জায়গা থেকেই আসলে সন্দেহটা শুরু হয়েছে, এটা তার ভাষ্যমতে। যদিও ওই ছেলেটাকে তারা 3-4 দিন পরে জামিনে বের করে নিয়ে আসে। তার ভাষ্যমতে এই ছাড়া আসলে এই ঘটনার সাথে বা ধরেন লিয়াকতের সাথে তার আলাদা কোনো সম্পর্ক নেই। আর ওসি প্রদীপ সম্পর্কে তার বক্তব্য হচ্ছে যে ওসি প্রদীপের সাথেও তার কোনো সখ্যতা নেই। তিনি আসলে কোনো একবার কোনো এক ঘটনার কারণে থানায় গিয়েছিলেন বা কোনো একটা রিপোর্ট দিয়েছিলেন, যেটা ওসি প্রদীপের সাথে তিনি কথা বলেছিলেন। এছাড়া তার কোনো আর এভিডেন্স নাই যে তিনি তাদের সাথে কানেক্টেড, এটা তার বক্তব্য। এখন যেহেতু তথ্য এবং প্রযুক্তির যুগ, তিনি কি মিথ্যা বলছেন নাকি সত্য বলছেন
আসলে এই ঘটনার সাথে তিনি কি সংশ্লিষ্ট নাকি সংশ্লিষ্ট না, নিশ্চয়ই এটাও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই বের হবে। ইলিয়াস কোবরা সাহেব এখানে আরেকটা জিনিস যোগ করেছেন যে সাইদুর রহমানের করা যেই আপনার রিপোর্টটা, সেখানে বলা হয় যে ইলিয়াস কোবরা সাহেব ঘটনার দিন বাগানবাড়িতে বিকাল 4:30 থেকে 8টার কাছাকাছি সময় পর্যন্ত তার যে মহিষঘোড়া মনে হয় বাগানবাড়ি, সেইখানে তিনি মেজর সিনহাকে দাওয়াত দিয়ে নিয়ে সময় ক্ষেপণ করছিলেন। আর পাশাপাশি তার করা রিপোর্টে ওই কক্সবাজার জেলা সদরের যিনি এসপি সাহেব আছেন, এমবি মাসুদ, ওসি প্রদীপ, এসআই লিয়াকত, তারা আসলে তাকে হত্যার জন্য নানান ধরনের যে পরিকল্পনাগুলো করেছিল আমার গত ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে তুলে ধরেছিলাম। এই সম্পর্কে তার বক্তব্য হচ্ছে বিষয়টা সম্পূর্ণ বানোয়াট, তিনি আসলে মেজর সিনহা নামক ব্যক্তিকে চিনতেনই না, আর যদি চিনেন তাহলে তো তার সাথে একটা ছবি থাকার কথা, আর মেজর সিনহাকে দাওয়াত দেওয়া তো দূরের কথা। তিনি বিষয়টাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তো ইলিয়াস কোবরা নিশ্চয়ই বোঝেন যে এটা একটা সেন্সেশনাল ইস্যু, আর যদি সত্যি সত্যি তার সাথে কোনো রিলেশন থেকে থাকে, তিনি যদি মিথ্যা বলেন সেটা তো সামনে আসবে। বাট যিনি এই রিপোর্টটা করেছেন, এই রিপোর্টটা এখন আসলে একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়াই গেছে যে এখানে ইলিয়াস কোবরার নামটা আনা বা যে বিষয়টা এখন এই পর্যায়ে মোড় নিয়েছে। এখন ইলিয়াস কোবরা ভাইয়ের বক্তব্য শোনার পরে সবার ভিতরে একটা কনফিউশন তৈরি হয়েছে, আমারও হয়েছে। কারণ যখন এই ভিডিওটা সামনে আসার পরে কোথাও না কোথাও তো একটু রহস্য এখানেও মনে হচ্ছে। কয়েকটা গণমাধ্যম দাবি করেছে যে ওসি তথ্য দিয়েছেন, আর সাইদুর রহমান রিমন নামক যে সাংবাদিক এই প্রচ্ছদটা করেছেন তিনি ওইখানে আসলে সূত্রগুলো ইউজ করেননি। এখন হতে পারে এই দেশের সাংবাদিকদের উপরেও ভাই আমার আসলে ভরসা নাই, যেটা সত্যি কথা। সাংবাদিকদের মধ্যে নানান চাটুকারিতা আছে, দালালি আছে, টাকা না পাইলে উল্টাপাল্টা নিউজ করা আছে, তারপর আছে ধরেন রাজনৈতিক চামচামি, এক একজন এক একটা জায়গায় সাংবাদিক প্রফেশনটারে অনেকে আপনার মানে কলম সন্ত্রাস হিসাবে তারাও কাজ করে। সো সাইদুর রহমান রিমন এই নিউজ কোথায় করেছেন, নিশ্চয়ই এটা সম্পর্কে প্রশাসন তাকে ইনভেস্টিগেশন করবে যে তার কাছে যে সূত্রটা আছে, এখানে টোটাল হত্যার যে একটা ভিডিও ফুটেজ বা তার কথায় ফুটে ওঠে সেটাতে কেসই সলভ হয়ে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে ইলিয়াস কোবরা একজন প্রধান অন্যতম আসামি হিসেবে চিহ্নিত হয়ে যান। তবে যখন পত্রিকাতে কোনো নিউজ আসে তখন হয় কি, বড় মাপের পত্রিকারা নিউজ করলে আমরা আসলে এই বিষয়গুলোকে কাভার করি, বাট যখন আবার এটার কাউন্টার আরেকটা ভিডিও আসে বা যেই ভিকটিম তার সম্পর্কে বক্তব্য আসে, তখন আমরা চেষ্টা করি বিষয়টা সম্পর্কে আবার নতুন করে অবহিত করতে। তো ইলিয়াস কোবরা যে নির্দোষ আমি সেটাও বলছি না, আবার দোষী সেটাও বলার সুযোগ নেই, কেননা তিনি বিষয়টাকে কাউন্টার করেছেন, তিনি চ্যালেঞ্জ করেছেন যে তিনি এই ঘটনার সাথে জড়িত না, কোনো একটা দুষ্টচক্র মহল তার বিরুদ্ধে এখানে লেগে গেছে। তিনি বরঞ্চ উল্টারও এখানে যে ক্ষোভটা প্রকাশ করছেন সেটা হচ্ছে যে একজন মেজরের জীবনের যেই দাম সাধারণ মানুষের জীবনের কি একই দাম না? যদি একই দাম হয় তাহলে এই ওসি প্রদীপ এবং লিয়াকত গ্যাংদের হাতে এর আগে প্রায় যে 200-র উপরে আপনার এনকাউন্টার হলো, সেইটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন আজকে যা হচ্ছে এতদিন কেন তা হয়নি? আইনের দৃষ্টিতে তো সবারই জীবনের মূল্য সমান বা সবাই আইনের কাছে সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে। কোবরা ভাইয়ের এই কথা শতভাগ সঠিক, কিন্তু এটা বাংলাদেশের কালচারাল পয়েন্ট হচ্ছে যে আপনি যদি ক্ষমতাধর অথবা লেভেলের কোনো মানুষ না হন, অথবা আপনার যদি কানেকশন দুর্বল হয়, আপনি মরলে সর্বোচ্চ 20,000 জরিমানা, মরার পরেও মাদক ব্যবসায়ী মানে মৃত্যুর পরেও আসলে মানুষটা অসম্মানিত হয়, যেইটা ঠিক মেজর সিনহার বেলায় করেছিল। কিন্তু ওই যে আল্লাহর মায়ের বড়ই কঠিন জিনিস, সত্য সত্যই সেটা সামনে ভেসে ওঠে, এটা সম্পর্কে আর কোনো মিথ্যা দিয়ে এটাকে ঢাকার কোনো সুযোগ হয়। ভাই শোনেন, সাংবাদিক মানেই যে খুব ভালো জিনিস তাও না। এই দেশে অনেক সাংবাদিক আছে, আপনারা অনেকে এগুলো নির্যাতনের শিকার হয়েছেন, তাই না? আপনারা সিস্টেমে ফালাইয়া বাটে ফালাইয়া সুযোগ পাইলেই কিন্তু খাইয়া ফেলে। যার হাতে যেই ক্ষমতাটা আছে সে ওইটারই অপব্যবহার করে এই দেশে, এটা আমাদের একটা কমন। আজকে আপনি ওসি প্রদীপের দেখছেন তার হাতে সরকারি পিস্তল ছিল, কিন্তু অসংখ্য সাংবাদিক আছে ভালো খবরের উল্টা বানাইয়া একটা নিরীহ মানুষের দোষী বানাইয়া তারাও কিন্তু আইনের বিভিন্ন ধারায় কাজ করে। আবার অপরপক্ষে অসংখ্য ভালো নির্ভীক সাংবাদিকতাও করে গেছেন যারা বরণীয়, তারা মানুষের কাছে এখন পর্যন্ত ভালোবাসার জায়গায় আছেন। তো দর্শক, যাই হোক, এই ঘটনার আদপান্ত নিশ্চয়ই আমরা আশা করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, ইভেন র্যাব, তারা আসলে এটা সম্পর্কে নতুন নতুন তথ্য দিবে। আর ওসি প্রদীপ সহ লিয়াকতকে রিমান্ডে নেওয়ার পরে তাদের কাছ থেকে আরও ভালো করে নিশ্চয় জিজ্ঞাসাবাদ হবে। এখন ইলিয়াস কোবরা নামটা বেসিক্যালি মেইন যেখান থেকে গজাইছে সেটা হচ্ছে সাইদুর রহমান রিমনের করা এই রিপোর্টটাতে তাকে টোটালি বাস্তবের খলনায়ক বানানো হয়েছে। দিন শেষে কোবরা সাহেব কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী সেটা সময় বলে দিবে। আমরা আপাতত যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন এই ঘটনাটা, আমি ব্যক্তিগতভাবে নিজের কোনো মতামত এখানে অ্যাড করতে পারছি না। তবে
যখন এই তদন্তের রেজাল্ট আসবে ইনশাআল্লাহ বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি আমার বক্তব্য সেখানে অ্যাড করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।